নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী। আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাবো লেখক সুনির্মল পানের লেখা একটি ছোট গল্প, গোলাপির পোস্টমর্টেম। শুনতে থাকুন। গোলাপির পোস্টমর্টেম। গোলাপি টুডু বহু বছর ধরে পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রাম মহকুমার অন্তর্গত সখীশোল গ্রামে বসবাস করছিল। যুবতী বয়সে ওই গ্রামের বউ হয়ে এসেছিল সে। পশ্চিম মেদিনীপুর জেলার নর্থ মহকুমায় অবস্থিত সারগা গ্রামের জমজমাটপূর্ণ আদিবাসী মেলায় রতন হাঁসদা সেবার মেলা দেখতে এসেছিল। এখনো মেলার জমজমাটপূর্ণ ভাব রয়েছে, তবে খুব পূর্বে মেলার যে জৌলস ও আকর্ষণ ছিল বর্তমানে তা নেই। আধুনিক যুগের শৌখিনতা ও টেলিভিশনের মাদকতায় এই মেলার লোক সমাগম পূর্বের তুলনায় অনেক কমে গেছে ও তার জৌলসও অনেকটা হারিয়ে ফেলেছে। তখন সারগার বিস্তীর্ণ ডাঙায় পুরো এক সপ্তাহ ধরে চলতো মেলা। বহু দূর দূরান্ত থেকে, এমনকি অখণ্ড মেদিনীপুর জেলার বাইরে থেকেও অনেক আদিবাসী মহিলা পুরুষ এসে মেলায় ভিড় জমাতো। ওই মেলায় সারা সপ্তাহ ধরে আদিবাসী মহিলা পুরুষ হাড়িয়া ও মদে টইটুম্বুর হয়ে মনের স্বতঃস্ফূর্ততায় এসব আদিবাসী নারী ও পুরুষ তখন যেন দিক বিদিক শূন্য ও অন্য জগতের বাসিন্দা হয়ে নিজেকে হারিয়ে ফেলত। বর্তমানে এই মেলা 3 দিনে শেষ হয়ে যায়, তবে মেলার ট্র্যাডিশন মোটামুটি পূর্বের ধারায় বহমান। এই মেলায় রতন হাঁসদা দেখেছিল সুঠাম চেহারার কালো মেয়ের কালো হরিণ চোখ, 19-20 বছরের যুবতী গোলাপিকে। শারীরিক অবয়বের সাথে তার নাচ ও গানের যেন এক অনির্বচনীয় মিল ছিল। এই রসধারার আকর্ষণীয় ছন্দ লালিত্যে রতন চঞ্চল হয়ে উঠেছিল। নিজেকে ঠিক রাখতে না পেরে সমস্ত বাধা অতিক্রম করে গোলাপিকে সিন্দুরে দিয়েছিল। তারপর আদিবাসী সমাজের নিয়ম অনুযায়ী 1 বছর বাদে গোলাপি যথারীতি রতনের বউ হয়ে এসেছিল সখীশোল গ্রামে। এক অনাবিল আনন্দের সাথেই ওরা সংসার রচনা করেছিল। সুন্দর দাম্পত্য জীবনের সুর ওই দুই হৃদয়ে সর্বদা সঙ্গীত হয়ে অনুরণিত হতো, যার সাক্ষ্য প্রতি পদক্ষেপেই ফুটে উঠত। গোলাপি তার মেয়েলি হাতের শিল্প সুষমায় ছোট সাধের কুড়েটিকে মাটির প্রলেপে অত্যন্ত ঝকঝকে ও চকচকে করে তুলেছিল। দেওয়ালে এঁকেছিল আলপনা, নিকানো উঠোন। এই কারুকার্যময় মনোরম শোভা দেখলেই মনে পড়ত রবীন্দ্রনাথের সেই বিখ্যাত কবিতা, দুন্দুভি বেজে ওঠে ডিম ডিম রবে, সাঁওতাল পল্লীতে উৎসব হবে। ওদের জীবন যেন ছিল সত্যি উৎসব মুখর। পূর্ণিমার চাঁদের জ্যোৎস্না ধারা যখন শাল গাছের মাথায় ঢেউ তুলত পাতার ফাঁকে গোল চাঁদের নিচে, তখন ওরা দুজনে মাঝে মাঝেই নৃত্যগীত করত। তাছাড়া সাঁওতাল পল্লীতে যখন সমবেত নৃত্য গীতের অনুষ্ঠান হতো, বিশেষ অসুবিধা না ঘটলে ওদের উপস্থিতি এক প্রকার বাঁধা ছিল। এরকম সুখের নামতাতেই ওরা অতিবাহিত করতে থাকে ওদের দাম্পত্য জীবন। বছর 3 পেরোনোর পর গোলাপির কোল আলো করে আসে একটি ফুটফুটে পুত্র সন্তান। সব পেয়েছির
আসরের মতো, সংসারে অমোঘ খুশির হাওয়া। রতন মনে ভাবে, এ গোলাপি কোন কাননের ফুল, তাকে পেয়ে যেন তার জীবন সব দিকে ধন্য হয়েছে। অনেক আদিবাসী ছোকরার কাছে সে আজ ঈর্ষার পাত্র, তবে এই ঈর্ষা ছিল রতনের কাছে খুব গর্বের ও আনন্দের। মারাঙ্গুরুর কি সহ্য হলো না রতনের এই সুখের জীবন? কোথা থেকে যেন হঠাৎ ধেয়ে আসা এক ধূমকেতুর করাল গ্রাসে আক্রান্ত হয়ে পড়ল রতন। এক কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ল সে। একদিন বিকেলে মুমূর্ষ রতনের শয্যার পাশে ছিল গোলাপি। কিছু কথাবার্তার মধ্যেই রতন বললে, গোলাপি, আমি আর বেশি দিন এ অসুখ আমার ভালো হবে না রে। গোলাপি বললে, এমন কথা তুমি মুখে বলবে না, কিছুদিনের মধ্যে তুমি ভালো হয়ে উঠবে। আমরা আবার দুজনে চাঁদের আলোয় নাচতে বেরোবো। রতন বললে, গোলাপি, তোর জন্যই তো আমি সুস্থ হয়ে উঠতে চাই, তবে যদি আমি মরে যাই তুই ছেলেটাকে দেখিস, সৎভাবে থাকবি, আর তোর উপর কেউ অন্যায় ও অবিচার করলে সব সময় তার প্রতিবাদ করবি, নিজের অধিকার ছাড়িস না। সঠিক চিকিৎসা ও পথ্যের অভাবে অকালে রতন পৃথিবীর সব মায়া কাটিয়ে ঊর্ধ্বলোকে চলে যায়। গোলাপির হৃদয়ে শুরু হলো এক দীর্ঘ যন্ত্রণা। আস্তে আস্তে এই যন্ত্রণা প্রলেপ দেয় তার কোলে শিশু সন্তানটি। আদর যত্ন দিয়ে বড় করতে থাকে সেই সন্তানকে। সে সাধ্যমতো স্নেহ ভালোবাসা দিয়ে সন্তানকে প্রতিপালন করার মাধ্যমেই রতনকে মর্যাদা দিতে চায়। এরকম আলো আঁধারে কাটতে থাকে তার যুবতী জীবন। আবার শুরু গোলাপির জীবনে বিনা মেঘে বজ্রপাত। হঠাৎ করে 7 বছরের শিশুটি আক্রান্ত হয়ে পড়ল মরণ রোগ এনসেফ্যালাইটিসে। দিন কয়েকের মধ্যে গোলাপির কোল শূন্য করে হারিয়ে গেল শেষ সম্বল। সাধ্যমতো চেষ্টা করেও সে ব্যর্থ হলো। সেবার সখেশোল গ্রামে এনসেফ্যালাইটিসে বেশ কয়েকজন মারা গেছিল। স্বামী ও ছেলে মারা যাওয়ার পর গোলাপির জীবনে এসেছিল এক নিদারুণ শূন্যতা ও হাহাকার জীবনের স্বরলিপি। মাঝে মাঝে গোলাপি প্রলাপের মতো আক্ষেপ করে বলতো, রতন, আমি গীত্রবান বাঁচাইয়া দাঁড়াইয়া দিয়া, তুই আমাকে ক্ষমা করে দিস। কাণ্ড ও ডাল হারানোর পর লতানো গাছ যেমন অবস্থা হয় ঠিক সেরকমই অবস্থা। হাজারো কষ্টের মধ্যেও মানুষ বাঁচতে চায়। দুঃখ কষ্টকে প্রলেপ দিয়ে মানুষ নিজের মতো করে গড়ে নেয় তার জীবনের গতিময়তা। আস্তে আস্তে গোলাপিও গড়ে নিয়েছিল তার চলার পথ। সততার রাস্তায় পা ফেলে হাঁটত, কেটে লুটে পেটের ভাত ও পরনের কাপড় জোগাড় করে নিত সে। এই ঘটনার পরে ওই গ্রামের অনেক মেয়ে পুরুষ আড়ালে কানাকানি করত, এটা বলে, গোলাপি একটা আস্ত ডাইনি, না হলে ওর স্বামী ও সন্তান এভাবে মারা গেল কেন? কখনো কখনো এসব কথা গোলাপিরও কানে আসতো। এসব কথায় তার হৃদয়ে যন্ত্রণার আকুতি ছড়িয়ে পড়তো, কাটা খায় নুনের ছিটের মতো। কিন্তু সে তার বেদনায় জর্জরিত হৃদয়ে এই অবাঞ্ছিত অপবাদের বিশেষ প্রতিবাদ না করে সহ্য করত। যাই হোক,
সুখ দুঃখের দোলনায় চড়ে সাদামাটা ভাবে জীবন কাটছিল তার। কখনো কেমন চুট ঝামেলা আর ছোটখাটো চারিত্রিক অপবাদ তার উপর বর্ষিত হলেও তেমন বড় ধরনের সমস্যার কবলে তাকে পড়তে হয়নি। দেখতে দেখতে এইভাবে তার জীবনের আরো মূল্যবান 10টা বছর অতিক্রান্ত হয়ে যায়। বর্তমানে তার যৌবনের চৌলস সুঠাম দেহ পল্লবের কিছুটা বিকৃতি এসেছে এবং মাথার চুলেও পাকবর্ণ ভাবের উপস্থিতি টের পাওয়া যায়। মারজবুরুর কাছে গোলাপি মাঝে মাঝে প্রার্থনা জানাতো জীবনের বাকি দিনগুলো যাতে সুখে দুঃখে মোটামুটি ভাবে কেটে যায়, কিন্তু সময়ের অসাঘাত দুর্বলের উপর বড় নির্মম। সেবার কিছুটা অনাবৃষ্টি ও রাজনৈতিক তাপ-উত্তাপের কারণে সখিশোলের মানুষদের কাছে জীবিকা নির্বাহ করার সমস্যা বেশ কষ্টকর হয়ে পড়েছিল। শালপাতা ও কেন্দুপাতা গাছগুলিতে পর্যাপ্ত পরিমাণে জন্মায়নি। তাছাড়া ভয় ভীতির কারণে অনেকেই গভীর ও দূরের জঙ্গলে যেতে সাহস করত না। এই এলাকায় আদিবাসী ও মাহাতো সম্প্রদায় ওইসব পাতা তুলে বেশ কয়েক মাস সংসারের অনেকটাই খরচ সাশ্রয় করে। সে বছর তাদের পক্ষে তা সম্ভব হয়নি। তাছাড়া গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে রাস্তাঘাট বাঁধ নির্মাণ প্রভৃতি কাজে ভালো রকম ব্যাঘাত ঘটায় তাদের রুজি রোজগারের যথেষ্ট টান পড়েছিল। এর ফলে অধিকাংশ দিনই অনেকেরই এক বেলার বেশি মাড় ভাত জুটত না, আবার কোনো কোনো দিন এক বেলাও জুটত না। বরাবরের জন্য অত্যন্ত দরিদ্র সীমার নিচে বসবাসকারী এসব মানুষদের মধ্যে যথেষ্ট পরিমাণ অপুষ্টি বিরাজমান করেছিল। অপুষ্টির সাথে সংযোগ ছিল সঠিক চিকিৎসারও অভাব। আর্থিক ও অজ্ঞতার কারণে সুচিকিৎসার পরিবর্তে ঝাড়ফুঁক, মন্ত্রতন্ত্র ও লতাপাতার উপর ওরা নির্ভরশীল। স্বাভাবিক কারণেই এরা সব আত্মরাতেরই দলে। কে আর এদের চেতনায় ঘা মেরে জাগিয়ে তুলতে চায়? সমাজসেবী নামধামী রক্তখেকোদের হাত থেকে পরিত্রাণ লাভের আশায় কে বা কারা অঙ্ক কষা শিরশিরে হাওয়া হৃদয় জীবনে কাঁটার আঁচড় লাগাতে চায়। তাই আদিবাসী ও মাহাতোদের জীবনধারা পূর্ববৎ, রামপ্রসাদী গানের কলির মতো। আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথিমা, যেমনি চালাও তেমনি চলি গোছের। এবার ওইসব গরিব গুরবদের জীবনে কিছুটা ব্যতিক্রমী প্রভাব পড়ার ফলে দুটো পার্টি সখিশোল গ্রামের বেশ কিছু ছেলে বুড়ো করে মারা যায়। একবিংশ শতাব্দীতে আর কিছু হোক না হোক, মিডিয়া তৎপর। খুব তাড়াতাড়ি সখিশোল গ্রাম উড়িষ্যার কালাহান্ডি রূপ পেয়ে যায়। অনাহারে মৃত্যু এই রব দিকে দিকে ছড়িয়ে পড়ে। রাজনৈতিক দলগুলি সব নড়ে চড়ে বসলো। কার কত ক্ষমতা প্রদর্শন করার জন্য নেমে পড়ল ময়দানে। প্রকৃতপক্ষে গরিব মানুষদের সমস্যার সমাধানটি হয়ে গেল। যেন বহু দূরতম দ্বীপ হাল হাকিকত জানার ঔৎসুক্য বেড়ে গেল হাজার হাজার মানুষের। তখন তারা চোখ রাখতে লাগলো টিভির পর্দায় ও সংবাদপত্রে। ওই গ্রামের এক রাজনৈতিক ব্যক্তিত্ব নিতাই সিং সত্তর সমস্ত কিছু বিশ্লেষণ করে মনের মতো কারণ খুঁজে পায়। সেই ব্যক্তি মনে প্রাণে খুব ডাইনি ভক্ত, কারণ এ নামে জাদু আছে। এ নাম জপ করলে সমস্ত পাপ থেকে উদ্ধার পাওয়া সম্ভব। ওই ব্যক্তির একবার গোলাপির উপর নজর পড়েছিল। গোলাপিকে কুপ্রস্তাব দেওয়ায় তার কাছ থেকে ভালো রকম ঝাড় খেতে হয়েছিল তাকে। গোলাপির মধ্যে একটু ডাইনির গন্ধ থাকায় ও অপমানের কথা মনে পড়ায় নিতাই সিং
তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে নিল, গোলাপিকেই হতে হবে বলির পাঁঠা। তারপর নিতাই সিং আদিবাসী মহল্লার নেতার কানে দ্রুততার সাথে পৌঁছে দেয় গোলাপি ডাইনির কুকর্মের কথা। আর যাই হোক, রটে গেল খবর। আদিবাসী মোড়ল ও অন্যান্যরা সমস্বরে বলে উঠল, গোলাপি ডাইনির জন্যেই সখিশোলে এত লোক মরছে। এ ঘটনার পরের দিনই ওই গ্রামের জনা কয়েক পার্শ্ববর্তী গ্রামের জানগুরুর কাছে গণনার জন্য গেল। গোলাপি ডাইনি না ডাইনি নয়। জানগুরু গণনা করে জানিয়ে দেয়, গোলাপি একটা আস্ত ডাইনি, ওকে কড়া শাস্তি দেওয়া প্রয়োজন, না হলে সখিশোল গ্রামে অনেক অঘটন ঘটবে এবং বহু লোক মারা যাবে। পরদিন সন্ধ্যাবেলা গ্রামের প্রাথমিক স্কুলের সম্মুখে গাছের তলায় বিচার সভা বসে। হারিকেন জেলে বসেছিল বিচার। আদিবাসী ও মাহাতোরা অনেকেই এসেছিল। সেই বিচারে গোলাপিকে ডাকা হয়নি। তার কোনো কথা শোনার প্রয়োজনই অনুভব করেনি মোড়ল ও নেতাগোছের ব্যক্তিরা। বিচার কি হবে সেটা পূর্ব নির্ধারিতই ছিল, তাই বিচারের বাণী নীরবে নিভৃতে কেঁদেছিল। তবু কৌশলগত কারণে গ্রামের লোকজনদের ডাকা হয়েছিল। তাদের সামনে আদিবাসী মোড়ল সিদ্ধান্ত ঘোষণা করে দেয়, আগামীকাল সূর্যোদয়ের পূর্বে প্রয়োজনে গোলাপিকে ঘর থেকে টেনে বের করে তার ঘর জ্বালিয়ে দেওয়া হবে এবং ব্লকের বাইরে গিয়ে তাকে বসবাস করতে হবে। পরের দিন সূর্য ওঠার পূর্বেই অনেকে তার ঘরের সামনে জড়ো হয়ে যায়। ঘর চালাবার জন্য কেউ কেউ কেরোসিন দেশলাই নিয়ে হাজির হয়, আবার কারো কারো হাতে ছিল লাঠি। উপস্থিত ব্যক্তিদের অনেকেই খালি পেটে গিলে নেয় বেশ জুত করে চোলাই ও দেশি। বিনে পয়সার প্রসাদ সেবা সততই মধুর। গোলাপি তার কুঁড়ে ঘর থেকে বাইরে আসতে না চাওয়ায় জনা কয়েক অঙ্গভঙ্গি সহকারে ও অশ্লীল কথাবার্তায় তাকে ঘর থেকে টেনে হিঁচড়ে বার করে। বাইরে না আসতে চাওয়ার অপরাধে কিছু উত্তম মধ্যম প্রহারও করে। তারপর সবাই রই রই করে ওঠে। একজন দুয়ারের খড়ের চালে কেরোসিন ঢেলে দিয়ে দেশলাই কাঠি মেরে দেয়। মুহূর্তেই গোলাপির চোখের সামনে দাউ দাউ করে জ্বলে উঠল বহু বছরের আশ্রয়স্থল, প্রাণের থেকেও অধিক স্বাদের ছোট কুঁড়েটি। কুঁড়ে পড়ার সাথে সাথে গোলাপির প্রাণও পুড়ে খাক হয়ে গেল। অনর্গল তার চোখ থেকে বেরিয়ে আসতে লাগলো জল। এই নিদারুণ যন্ত্রণার সময় গোলাপির মনে পড়ে গেল রতনের মুমূর্ষু অবস্থায় শয্যা পার্শ্বে বসা সেই মুহূর্তের কথা। সব সময় অন্যায়ের প্রতিবাদ করবি, নিজের অধিকার ছাড়িস না। সব হারানো আহত গোলাপি ভর দুপুরে খুঁড়িয়ে খুঁড়িয়ে স্থানীয় পঞ্চায়েতের অফিসে গিয়ে পৌঁছায়। প্রধানবাবুকে বলে, আমি গোলাপি, আমার কেউ নেই, আমি সৎ মেয়ে মানুষ গো, আমি ডাইনি নই, তোর কাছে এই অন্যায়ের বিচার চাই। গোলাপি প্রধানের তীর্যক কথা শুনে প্রতিবাদে ফেটে পড়ে। তৎক্ষণাৎ বলে, শোন প্রধান, তুই মেয়ে মানুষও লস আর পুরুষ মানুষও লস। গোলাপির মনে মনে প্রত্যয়বদ্ধ হলো তখন সে মরবে, তবুও তার পুড়ে যাওয়া কুঁড়ে ছেড়ে সে যাবে না। ভাষাহীন শারীরিক ও মানসিক যন্ত্রণা সহ্য করে
সে পঞ্চায়েতের অফিস থেকে ফিরে এসে তার পুড়ে যাওয়া কুঁড়ের সামনেই নির্বাক ও নিস্পন্দভাবে সারা দিন সারা রাত বসে রইল। সে সিদ্ধান্ত মতো গ্রাম ছেড়ে না যাওয়ার কারণেই তার পরের দিন সকাল 9টা-10টার সময় তার উপর শুরু হলো রামধোলাই। বন্ধ হয়ে গেল মুখের আওয়াজ, বন্ধ হয়ে গেল নাড়ির গতি। রক্তারক্তি অবস্থায় তার প্রাণহীন দেহটি পড়ে থাকলো পুড়ে যাওয়া কুঁড়ের সামনে। এদিকে খবর পেয়ে নিকটবর্তী থানা থেকে আসে পুলিশের গাড়ি। সেই গাড়িতে থানার বড়বাবু এসেছে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যায় ব্লকের বিডিও সাহেব তারিণী মান্তি। মান্যগণ্য ব্যক্তিরা পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সেথায় বেশ কিছু লোকের জটলা বেঁধে যায়। এই লোকেরা তখন স্লোগান তুলে সখীশোল গ্রামে এত লোকের মৃত্যুর কারণ কি, গোলাপি ডাইনি আবার কি, এই ডাইনির কেমন রূপ, ভীষণ খারাপ, ভীষণ বিদ্রূপ, সবার রক্ত খেলো কে, তাই তো নিজে মরল শেষে। একটু পরে স্লোগান থেমে গেল। বড়বাবু ফেলফেল করে লোকগুলোর দিকে তাকিয়ে গোবেচারা রামাসামাকে তড়িঘড়ি গাড়িতে তুলে নেয়। বিডিও সাহেব মৃত গোলাপিকে দেখে মনে হলো এই গোলাপি তো ছিল সত্যিকারের গোলাপ। তার হৃদয় যেন কি এক অব্যক্ত আকুতিতে দুমড়ে মুচড়ে যেতে থাকলো। অসহায় সাহেব নীরব দর্শক হয়ে থাকলো, প্রতিবাদের কোনো ভাষা উচ্চারণ করতে পারল না। গোলাপির মৃতদেহ দেখে সাহেবের চোখের কোণে চিকচিক করে উঠল জল। মনে পড়ে গেল তার গর্ভধারিণী মায়ের কথা। সেও ছিল এমনি দেখতে। এরকম বয়সেই সঠিক চিকিৎসার অভাবে মারা গেছিল। তখন সে ছিল কিশোর তারিণী। সে ভাবল আগামীকাল এই ঘটনাটাই খবরের কাগজে হেডলাইন হবে। তখনই পুলিশের গাড়ি থেকে ধোঁয়া বেরোতে শুরু করে দিয়েছে। মুহূর্তে মৃত গোলাপিকে নিয়ে গাড়ি দ্রুত গতিতে আগাতে থাকলো হাসপাতালের উদ্দেশ্যে। বিডিও সাহেব ও তার ড্রাইভারকে ভাঙা ভাঙা গলায় বলল, গাড়ি স্টার্ট দাও। বন্ধুরা, আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।